গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমাদের এই চ্যানেল ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আপনাদের সকলের ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ, এবার একটু গল্প হোক। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের নিবেদন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প আর্টিস্ট। গল্পটি আমরা সুন্দর প্রকাশনী কর্তৃক প্রকাশিত বিভূতিভূষণ গল্প সমগ্র দ্বিতীয় খণ্ডটি থেকে নিয়েছি। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে আমি ইন্দ্রনীল। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস ও প্রচার অলঙ্করণ সহ সমগ্র পরিচালনা আমার নিজের। শুরু হচ্ছে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আর্টিস্ট। হঠাৎ অশ্বিনীকে দেখে শ্যামগঞ্জের বাজারে আমি বড়ই আশ্চর্য হয়ে গেলাম। আমাদের গ্রামের লোক অশ্বিনী, তবে আজ বহুকাল ও দেশ ছাড়া। অশ্বিনী আমাদেরই বয়সী হবে। ওর বাবা অভয় দাস ভিক্ষে করে সংসার চালাতো। আমাদের গ্রামে তাকে বলতো অবাই দাস। অবাই দাস খঞ্জনি বাজিয়ে হরিনাম করে পাড়ায় পাড়ায় ভিক্ষে করত, এ আমি নিজে দেখেছি। তারপর অবাই দাস কতগুলি অপগণ্ড ছেলে মেয়েকে রেখে মারা গেলেন। ওর বিধবা স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে কোথায় যেন চলে গিয়েছিল, তার কেউ খোঁজ রাখে না। ওদের বাড়িঘর গ্রামের হরিনাথ চৌধুরী মহাশয় নিজের জমির অন্তর্ভুক্ত করে নিয়ে সেখানে তরি তরকারির বাগান করেছিলেন। অবাই দাসের স্ত্রী যখন এই গ্রাম ছেড়ে চলে যায় তখন অশ্বিনীর বয়স হবে 8 বছর মাত্র। আমার সঙ্গে ওর ভারী ভাব ছিল। অশ্বিনী সকালে এসে আমাদের বাড়ির ডোবাতে কঞ্চির ছিপ ফেলে বসত বর্ষার দিনে। আমরা জিজ্ঞেস করলে বলতো উল্কো মাছ ধরছে, কিন্তু আমরা সবাই জানি ও ডোবাটাতে মাছের চিহ্ন মাত্র ছিল না। আর অশ্বিনীর ছিপেও না ছিল সত্যিকারের সুতো, না ছিল সত্যিকারের বড়শি। তারপর 16 ও 17 বছর চলে গিয়েছে। অশ্বিনীকে আমরা ভুলেই গিয়েছিলাম। ইতিমধ্যে আমার বাবা মারা গিয়েছিলেন। আমরা 2 ভাই পয়সা ওড়াতে লাগলাম, জমি জমা বিক্রি করে ফুর্তি করতে লাগলাম। সেও আজ 7-8 বছর আগেকার কথা। যে সময়ের কথা বলছি তখন আমার বাবার 3টি গোলা শূন্য করে ফেলেছি। অর্ধেক ব্রহ্মোত্তর সম্পত্তি মৌরুষি দিয়েছি বা বিক্রি করে দিয়েছি। মায়ের গহনাগাটি প্রায় সবই বন্ধক পড়েছে। সুতরাং আমাদের ফুর্তির সমুদ্রে একটু ভাঁটা এসে পড়েছে। শ্যামচাঁদগঞ্জে গিয়েছিলাম ফুর্তির সন্ধানে। খুব জাঁকের বারোয়ারি হয় শ্যামচাঁদগঞ্জে। অনেক রকম ফুর্তির সন্ধান এখানে পাওয়া যাবে, শুধু এই আশাতেই গিয়েছিলাম সেখানে। আমি একাই গিয়েছিলাম, দাদা আসেনি। কলাই বুনবার জন্য বাড়িতেই রয়ে গিয়েছে। হঠাৎ অশ্বিনীকে দেখে এতদিন পরে ভারী অবাক হয়ে গেলাম। অশ্বিনী আমাকে বলল, চিনতে পারছেন বাবু? তুই তো অশ্বিনী, অভয় দাসের ছেলে। ঠিক চিনেছেন। এখানে কি মনে করে? আরে যাত্রা শুনতে। যাত্রা শুনবেন? কিসে এলেন? তুই আপনি আগে করে কথা বলছিস কেন অশ্বিনী? ভুলে গেলি নাকি আমাকে? আরে না বাবু, এতকাল পরে দেখা। আপনারা এখন বড় হয়ে গেছেন, এখন কি আর ওই ছেলেবেলার মতো কথাবার্তা আপনাদের সঙ্গে শোভা পায়? এখন আর সেটা ভালো দেখায় না। কি করছেন আজকাল? বাড়িতেই থাকি। তা আপনাদের আর কি ভাবনা, জমিদার মানুষ। এই কাকা বেঁচে আছেন? না, বাবা আজ 8-9 বছর হলো মারা গিয়েছেন। আমাকে দাঁড় করিয়ে অশ্বিনী কোথায় যেন চলে গেল। অল্পক্ষণ পরে এসে বলল, চলে আসুন বাবু আমার সঙ্গে। ও কি মদ নাকি? ভালো জিনিস, আসুন। আমি বিস্ময়ে সরে বললাম, হ্যাঁ রে, সে কি? তুই অভয় দাসের বোষ্টম ছেলে, তোর বাবা হরিনাম না করে জল খেত না, তুই মদ খাস? আমার কথা বাদ দে, আমরা তো উচ্ছন্নে গিয়েছি। অশ্বিনী হেসে বললে, আরে চলুন বাবু। না না, এখন ওসব খাবো না। আসরে ভিড় হয়ে গেলে আর জায়গা পাবো না বসবার। এখানে আমাকে কেউ চেনে, কেউ আর খাতির করবে না। আরে বসবার জন্য কোনো ভাবনা নেই বাবু, সেবার আমার ওপর রইল। আরে না বাপ, তুই আমাকে ক্ষমা কর। এই বিদেশ ভুঁয়ে এসে এই মদটা আমি খাবো না। মা বাড়ি থেকে বেরোবার সময় বারণ করে দিয়েছে, মাইরি বলছি। আচ্ছা, তবে খাবার দোকানে তো আসুন, খান কতক সিঙ্গাড়া খাবেন, চলুন। খাবার দোকানে বেশ খানিকটা দেরি হয়ে গেল। ওদিকে আমি খেতে খেতেই দেখছি আসরে লোক ভর্তি হয়ে গেল। সেখানে আমার মতন বিদেশি লোককে কেউ বসতে জায়গা দেবে না।
অশ্বিনী বড় গোলমাদালে দেখছি। অশ্বিনীকে কথাটা বলতে সে হেসে বললেন, আরে কেন ভাবছেন বাবু, আমি যখন আছি তখন আপনি নির্ভাবনায় থাকুন। খুব ভালো জায়গায় আপনাকে বসিয়ে দিতে যদি না পারি, তবে আমি এই অভয় দাসের বৈরাগী ছেলে নই। অশ্বিনীর এই আশ্বাসবাণীতে আমার কিন্তু ভরসার উদ্রেক হলো না বিন্দুমাত্র। নেশার ঝোঁকে দায়িত্বহীন হয়ে আবল তাবল বকছে হয়তো। ওকে কে বুঝবে এত বড় আসরের মধ্যে? আজ এত কষ্ট করে এত দূরে যাত্রা শুনতে আসা দেখছি নিরর্থক হয়ে গেল। কি হাঙ্গামা বাঁধালে অশ্বিনী। অশ্বিনী আমার হাতে দুটো পান এনে দিয়ে বললেন, খান, আমি জামাটা গায়ে গলিয়ে আলি। আরও দেরি করবি অশ্বিনী? আমার আর যাত্রা দেখা হলো না, না হয়তো তখন জুতো খাবো আপনার কাছে। সে চলে গেল। আমি নিরুপায় হয়ে পানের দোকানের সামনেই বসে রইলাম, কারণ তখন এ আমার একার কর্ম নয় এত বড় আসরে ভিড় ঠেলে ঢুকে জায়গা করে নেওয়া। যখন ও আবার ফিরে এলো তখন আসরের কনসার্ট বাজনা শুরু হয়ে গিয়েছে। দেখি ও বেশ সেজে গুজে এসেছে। গায়ে একটা মটকার পাঞ্জাবি, মাথায় একখানা চাদর পাগড়ির মতন করে বাঁধা, দিব্যি একটা ফর্সা ধুতি পরনে। ও কি বিষয়কর্ম করে তাও ঠিক জানা হয়ে উঠল না। একবার ভাবলাম জিজ্ঞাসা করি। ওর পেছনে পেছনে আসরে ঢুকলাম। যেখানে যাত্রার দল বসে কনসার্ট বাজাচ্ছে, সেই ফটকে জনা কয়েক ভলেন্টিয়ার দাঁড়িয়ে ফটক পাহারা দিচ্ছে। অশ্বিনী গিয়ে সেই ফটকে দাঁড়ালো। ভলেন্টিয়াররা ভাবলো আমরা বুঝি যাত্রার দলের লোক। পথ ছেড়ে দিয়ে এক পাশে দাঁড়ালো তারা। তার একটু আগেই প্রথম দফা কনসার্ট বাজনা থেমে গিয়েছে সবে। এমন সময় একটা আশ্চর্য ব্যাপার ঘটল। দলের পাখওয়াজ বাজিয়ে হঠাৎ ফটকের দিকে চেয়ে অশ্বিনীকে দেখতে পেয়ে সচকিতভাবে পাশের ফ্লুট বাজিয়ে কি বললে, হি অশ্বিনী বাবু। আরে ওই যে অশ্বিনী বাবু। অমনি ফ্লুট বাজিয়ে বাঁশিটা নামিয়ে রেখে আস্তে আস্তে অশ্বিনীর কাছে এসে হাত জোর করে বললে, আরে আসুন আসুন অশ্বিনীবাবু, আপনি এখানে। অশ্বিনীর দিকে চেয়ে দেখি ওর গলার সুর আর ওর মুখের ভাব বদলে গিয়েছে। আমার সঙ্গে খানিক আগে যে সুরে কথা বলছিল সে সুর আর ওর গলায় নেই। সে এক অন্য মানুষই হয়ে গিয়েছে। গম্ভীর সুরে বলল, একটু কাজে এসেছিলাম এখানে। আপনি বোধহয় দলের ম্যানেজার, তাই না? আগে হ্যাঁ, কি সৌভাগ্য আমাদের, আপনার মতন লোক আমাদের এখানে। আমি মনে মনে ভাবছি কি ব্যাপার, অশ্বিনী কি কাজ করে? এত বড় দলের ম্যানেজার স্বয়ং এসে ওকে অভ্যর্থনা করছে। নবাব খানজার খাঁ হয়ে গেল নাকি অশ্বিনী, অভয় দাস বৈষ্ণবের ছেলে? অশ্বিনী আমার হাত ধরে এগিয়ে নিয়ে এসে বললে, ইনি আমার বিশিষ্ট বন্ধু, ব্রাহ্মণের ছেলে। একে একটু ভালো জায়গায় বসিয়ে দেওয়ার বন্দোবস্ত করতে হবে, তিনি বসবার জায়গা পাচ্ছেন না। আমি লক্ষ্য করছি যাত্রা দলের বাজিয়েরা একে ওকে আঙুল দিয়ে অশ্বিনীকে দেখাচ্ছে, আর সকলেই কৌতূহলের দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে, যেন কি দুর্লভ বস্তুর দর্শন লাভ ঘটেছে ওদের ভাগ্যে। ভাবখানা যেমন এই রকম। আমি নিজেও আশ্চর্য হয়ে যাচ্ছি মনে মনে। কেন অশ্বিনীকে জিজ্ঞাসা করিনি এতক্ষণ যে ও কি কাজ করে? না, সে আর এখন জিজ্ঞাসা করা যাবে না। ও কি মনে করবে এখন? আমাকে তো ওরা পরম যত্নে হাত ধরে নিয়ে গিয়ে বসালে, সঙ্গে অশ্বিনীকেও। দলের কে একজন আমার হাতে একটা সিগারেট ধরিয়ে বললেন, খান খান। অশ্বিনীকেও দিতে গেল। অশ্বিনী আমার দিকে ইঙ্গিত করে বলল, বাপরে, ওর সামনে খাইনি, ও আমাদের গ্রামের জমিদারের ছেলে। এই সময় ম্যানেজার হাত জোর করে অশ্বিনীকে বললে, এই একবার আপনি একটু বাজিয়ে দেন দয়া করে, আপনি এখানে বসে থাকতে কেউ পাক বাজিয়ে হাত দিতে সাহস করছে না। আরে না না, তাতে কি হোক, আমি শুনি। আরে বেশ তো বাজানো নি। মুরুব্বিয়ানা চালে এটা বললে অশ্বিনী। আগে না, আপনি আসরে বসে থাকতে কারোর সাহস হচ্ছে না বাজাতে, একখানা বাজিয়ে দিন আপনি। পাকওয়াজ বাজিয়েও একবার এসে হাত জোর করে বললে, আপনি আমাদের গুরুস্থানীয়, মাথার মণি। আগে আপনি এখানে থাকতে বাবু আমাদের কি যন্ত্রে হাত দেওয়া সাজিয়ে। অশ্বিনী মৃদু হেসে পাকওয়াজ ধরে এগিয়ে বসল। কানে কানে কথা ছড়িয়ে পড়ল চারিদিকে। সাজঘর থেকে পর্যন্ত যাত্রা দলের লোক এসে ফটকের কাছে জড়ো হয়ে কৌতূহলে অশ্বিনীর বাজনা দেখতে ভিড় করল। বাজনাও বটে অশ্বিনীর। পাপের বিষয় উড়িয়ে ফুর্তি করবার সময় গান বাজনার দিকেও একটু আধটু মন দিয়েছিলাম আমি।
খুব বেশি না বুঝলেও গান বাজনা সম্বন্ধে নিতান্ত অর্বাচীন নই। পাখওয়াজ ধরে অশ্বিনী যখন ঘা দিতে লাগলো তখন যেন মনে হলো গুরু গুরু শব্দে মেঘ গর্জন হচ্ছে কোথাও আকাশে। মেঘে মেঘে তার ধ্বনি, আর সে ধ্বনি থেকে প্রতিধ্বনি। আসরটা এক মুহূর্তে জমে গেল। স্তব্ধ হয়ে গেল লোকজনের কোলাহল। সবাই উৎসুক নয়নে চেয়ে দেখছে। সবারই কানে গিয়েছে ওই যে লোকটি পাখওয়াজ বাজাচ্ছে, উনি অশ্বিনীবাবু স্বয়ং। লোকের দৃষ্টিতে কি ঔৎসুক, কি আনন্দ, মুখে কি সম্ভ্রম, কি শ্রদ্ধা। আমি শিল্পী নই, কিন্তু ওস্তাদ শিল্পীর প্রতি এই মৌন শ্রদ্ধা আমার অন্তর স্পর্শ করলে আমি নিজেও গর্ব অনুভব করলাম যে অশ্বিনী আমার বাল্যবন্ধু। এতক্ষণ একে ভিখিরি অভয় দাস বোষ্টমের ছেলে বলে মনে মনে যে অবজ্ঞার ভাব পোষণ করেছিল, তার স্থান অধিকার করলে ওর প্রতি একটা গভীর শ্রদ্ধা আর বিস্ময়। এই বিষয়টা যেন আমি কাটিয়ে উঠতে পারছিলাম না। এই সেই অশ্বিনী, অভয় দাসের ছেলে, দোচালা ঘরে বাস করত, ভিক্ষে করে সংসার চালাতো ওর বাপ মা। অশ্বিনীর বাজনা থামলে পাখওয়াজ বাজিয়ে ওর পায়ের ধুলো নিয়ে বললে, আশীর্বাদ করুন যেন আপনার মতন হাত হয়। ম্যানেজার গদগদ কণ্ঠে বললেন, সোনা দিয়ে বাজিয়ে রাখতে হয় আপনার হাত, হ্যাঁ দয়া করে একবার এই ডুগি তবলাটা যদি। অশ্বিনীকে এতক্ষণ দুদিক থেকে দুজনে পাখার বাতাস করছে। আসলে বড্ড গরম। পাখওয়াজ বাজনার শ্রমে অশ্বিনী ঘেমে উঠেছে। গ্রামের জমিদারের ছেলে আমি, ওর পাশে বসে নিতান্ত নগণ্য মনে করতে লাগলো নিজেকে। পালা আরম্ভ হয়ে গেল। অশ্বিনী ওদের অনুরোধে বার কয়েক পাখওয়াজ আর ডুগি তবলা বাজালে। ওস্তাদের হাত দেখলুম বটে ওর সমস্ত বাজনার মধ্যে। তৃতীয় অঙ্কের শেষে দুজনে পার হয়ে এলাম একটা ফাঁকা জায়গায়। অশ্বিনী বললে, বাবু একটু চলবে? না ভাই, আমাকে আর অনুরোধ করো না। কি খাবেন? কিছুই খাবো না, চলো একটু চা খাই। ওতে আমার মত থাকবে না, আপনি খান। আসরে ওরা বাজাতে বলবে, সাদা চোখে হাত খোলে না। আমি কৌতূহলে সুরে বললুম, অশ্বিনী আজ বড্ড আনন্দ পেলাম। কতদিন তোরা গ্রাম ছেড়েছিস, তোদের কোনো সংবাদ পাইনি, তুই যে এত বড় হয়ে উঠেছিস, তা আজ তোকে দেখে। অশ্বিনী আমার পায়ের ধুলো নিয়ে মাথায় দিলে, বললে, চলুন কিছু খেতে হবে। না না, তা হবে না, আমি তোকে আজ খাবো। আরে তা কি হয়, আপনার খেয়েই তো আমরা মানুষ। আজ আমি খাবো আপনাকে। আমি যেদিন আপনাদের বাড়ি যাব সেদিন খাবেন কোনি। অশ্বিনীকে জোর করে খাওয়ালুম একটা খাবার দোকানে সিঙ্গাড়া আর সন্দেশ। ও ছাড়ল না আমাকে খাওয়াতে। বাল্যকালের কথা, আমাদের গ্রামের কথা অনেক বলতে লাগলো। ওর মা বেঁচে নেই, ছোট ভাইকে কোথাকার দোকানে কাজে ভর্তি করে দিয়েছে। কালনার কাছে গোপীনাথপুরে অশ্বিনী বিবাহ করেছে। শ্বশুরের কাপড়ের দোকান কালনার বাজারে। একমাত্র মেয়ে, শ্বশুর চোখ বুঝলে ওর স্ত্রী সম্পত্তি পাবে। বললাম, বাজনা কোথায় শিখলে? ও হেসে বললে, ঝোঁক ছিল ওদিকে, ওস্তাদদের দয়ায় আর আপনাদের আশীর্বাদে। বাবা ছিলেন গাইয়ে বাজিয়ে, তার সেই গুণটা ওর চেতে আমাতে। আর ওস্তাদ পেয়েছিলাম যাত্রা দলের বড় বাজিয়া ওই দুর্লভ সাধু কাকে, তিনি আমাকে হাত ধরে সব শেখান। আর যোগেশ্বর নন্দীর কাছে তবলা শিক্ষা করি। আগে তা আপনার বাপ মায়ের আশীর্বাদে এমন সব ওস্তাদ পেয়েছিলাম যাদের এক ডাকে লোকে চেনে। পয়সাও রোজগার করি, কেন মিথ্যে বলবো। যেদিন যে আসরে ঠিকে বাজাবো 3 টাকা রাত, আর খোরাকি দুধ আর ওই যে বললাম। তা বাজনা লেগেই আছে দাদাবাবু, মাসে 100 টাকা কেউ মারে না। রাজার হালে খাওয়া দাওয়া, তার আপনাদের সামনে কি বলবো, খাতিরও কিছু করে লোকে। এই ঘটনার পর অনেক দিন হয়ে গিয়েছে, প্রায় 15-16 বছর তো হবেই। অশ্বিনীর সঙ্গে আমার আর কখনো দেখা হয়নি। গত বৈশাখ মাসে একদিন বাইরের ঘরে বসে আছি। একটি গরিব স্ত্রীলোক একটি ছোট মেয়ের হাত ধরে আমাদের বাড়ির নিচে ভিক্ষে করতে ঢুকল। আমার অবস্থাও যথেষ্ট খারাপ হয়ে গিয়েছে। যৌবনের সেই উদ্দাম স্রোত আমাকে একটা শুষ্ক বালুচরে বসিয়ে কোন দিক দিয়ে যেন নিঃশব্দে অন্তর্হিত হয়েছে, তার কোনো সন্ধানও পায়নি। বেশ একটু পরে স্ত্রীলোকটি আধখানা কুমড়ো আর একটু
চাল আঁচলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। আমার বড় মেয়েকে জিজ্ঞাসা করে বললাম, ও কে রে, ওকে কখনো দেখিনি। বড় মেয়ে যা বললে তার মর্ম হলো এই, ওরা ও পাড়ার গৌরদাস বৈরাগীর বাড়িতে এসেছে। এই গ্রামেই আগে ওর শ্বশুর বাড়ি ছিল। ওর স্বামীর নাম অশ্বিনী, যাত্রা দলে বাজনা বাজাতো। ওর স্বামী মারা গিয়েছে আজ 4-5 বছর আগে। কিচ্ছু রেখে যায়নি, নেশা ভাঙ করে সব কিছু উড়িয়ে দিয়েছে। কেউ কোথাও নেই ওদের। গৌরদাস ওই বউটার কিরকম ভাসুর সম্পর্কে, তাই ওদের আশ্রয়ে উঠেছে। গৌরদাসেরও তো অবস্থা খারাপ, কাজেই ওকে ভিক্ষে করে চালাতে হয়, নাহলে আর উপায় কি? উপায় যে কিছু নেই তা নিজেকে দেখেই আজ বুঝতে পারি। সে কথা অবশ্যই আর বড় মেয়েকে বললুম না। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজে এতক্ষণ শুনছিলেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প আর্টিস্ট। গল্পটির এই অডিও রূপান্তর লেখকের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন মাত্র। সেই সঙ্গে সুন্দর প্রকাশনীকে অসংখ্য ধন্যবাদ বিভূতিভূষণ গল্প সমগ্র এই গ্রন্থগুলি প্রকাশ করবার জন্যে। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে ছিলাম আমি ইন্দ্রনীল। আগামী সপ্তাহে আরও একটি গল্প নিয়ে হাজির হবে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ। এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/classic bengali audio stories। নতুন বছরের আগাম শুভেচ্ছা রইল সকলের জন্যে। ভালো থাকবেন সকলে, নমস্কার।